ধাতুবিদ্যার তাপগতীয় নীতিসমূহ আর এলিংহাম রেখাচিত্র বা ডায়াগ্রাম। থার্মোডাইনামিক্সের কিছু প্রিন্সিপাল আমরা ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেটাই এখানে আলোচনা করব। আর সেটার মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে এলিংহামের একটা লেখচিত্র আছে, সেটা ব্যাখ্যা করব। এটা পরীক্ষায় এরকমভাবে তোমাকে দেয় না যে এলিংহামের লেখচিত্র ব্যাখ্যা করো বা এই সম্পর্কে কিছু বলো। সেটার অ্যাপ্লিকেশান কোথায় আছে আমি একটু পরে বলবো। জিঙ্ক নিষ্কাশন করব তখন একটা অ্যাপ্লিকেশান আছে। এখন আমি এই লেখচিত্র সম্পর্কে কিছু আলোচনা করছি। তাপগতিবিদ্যার ক্ষেত্রে আমরা জানি যে কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হতে গেলে একটা শর্ত আছে, ডেল্টা জি এর ভ্যালুটা কি হতে হয়? স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হতে গেলে নেগেটিভ হতে হয়, তাহলে সেই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে, স্পন্টেনিয়াসলি হবে। আর যদি পজিটিভ হয় সেটা জানো অস্বতঃস্ফূর্ত, নন স্পন্টেনিয়াস হয়। আর যদি ডেল্টা জি জিরো হয় তাহলে সাম্য অবস্থায় থাকে, এগুলো আমরা জানি। এখন গিবসের মুক্ত শক্তি ডেল্টা জি এর একটা সমীকরণ আমরা থার্মোডাইনামিক্সে পড়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল এস। এটা 1 নম্বর সমীকরণ। আমি গোটা এলিংহামটা ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। আমি যেটা বোঝাবো সেটা যদি তুমি মনে রাখো তাহলেই হবে, তবে তুমি রিডিং একবার পড়তে পারো। আর একটা লেখচিত্র যেখানে আমরা জানি ডেল্টা এইচ কি এনথালপির পরিবর্তন, ডেল্টা এস হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, টি হচ্ছে প্রমাণ তাপমাত্রা, আর ডেল্টা জি হচ্ছে গিবসের মুক্ত শক্তির পরিবর্তন। আর একটা সমীকরণ ছিল যেখানে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন ডেল্টা জি জিরো সমান মাইনাস আর টি এল এন কে। এই সমীকরণটা আমরা পড়েছি রাসায়নিক সাম্য এই চ্যাপ্টারতে পড়েছি, বা থার্মোডাইনামিক্সেও পড়েছি ক্লাস 11-এ। যেখানে কেটা কি, কেটা হচ্ছে সাম্য ধ্রুবক, একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক। এখন ডেল্টা জি এর মান বা ডেল্টা জি জিরোর মান যদি নেগেটিভ হয় তাহলে কে এর মান কি হবে? পজিটিভ হবে। অর্থাৎ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে, বা যত ডেল্টা জি এর ভ্যালু নেগেটিভ হবে তত কে এর মান পজিটিভ হবে, তত বিক্রিয়াটা স্পন্টেনিয়াসলি হবে। এই শর্তটা আমরা জানি অনেক আগে থেকেই। এই সমীকরণ দু থেকেই বোঝাই যাচ্ছে ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে কে এর মান পজিটিভ হবে, বা কে এর মান পজিটিভ হলে ডেল্টা জি নেগেটিভ হবে। এখন আমি একটা প্রশ্ন করছি, তোমাদের একটা উত্তর দেওয়ার চেষ্টা করবে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যদি ডেল্টা জি পজিটিভ হয় তাহলে কি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হতে পারে? কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো একটু। আর কেউ? যদি কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা জি পজিটিভ হয় তাহলে কি সেই বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে? সাধারণত উত্তর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে না, হবে না। কিন্তু আমি বললাম একটা বিক্রিয়া এ থেকে সি তৈরি হচ্ছে, এ থেকে সি, কিন্তু মাঝে বি তৈরি হচ্ছে, তারপর বি থেকে সি তৈরি হচ্ছে। এ থেকে বি তৈরি হওয়ার সময় ডেল্টা জিটা ভেবে নাও পজিটিভ, কিন্তু সঙ্গে সঙ্গে বি থেকে যখন সি তৈরি হয় ডেল্টা জিটা নেগেটিভ, আর এই নেগেটিভ মানটা অনেক বেশি। অর্থাৎ ওভারঅল যে রিয়াকশনটা হচ্ছে এ থেকে সি, সেটার ক্ষেত্রে মোট ডেল্টা জি এর মানটা নেগেটিভ হয়।
তাহলে দেখো এখান থেকে এ থেকে বি এটা পজিটিভ ডেল্টা জি, কিন্তু এটা হবে আর হওয়ার সঙ্গে সঙ্গে এ থেকে সি তে তৈরি হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় যে বিক্রিয়াটা তার ক্ষেত্রে ডেল্টা জি এর মান এত বেশি নেগেটিভ যে এই নেগেটিভটা হওয়ার জন্য প্রথমে এ থেকে বি হবে। এই বিক্রিয়াকে বলা হয় কাপলিং বিক্রিয়া। কাপলিং বিক্রিয়া কি? যদি একটা বিক্রিয়ার বিক্রিয়াজাত পদার্থ অন্য একটা বিক্রিয়ার বিক্রিয়ক হয়, কি বললাম, একটা বিক্রিয়ার প্রোডাক্ট যদি অন্য একটা বিক্রিয়ার রিয়াক্টেন্ট হয় তাহলে সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় কাপলিং বিক্রিয়া। এই কাপলিং বিক্রিয়ার ক্ষেত্রে যদি ডেল্টা জি পজিটিভ হয় প্রথম বিক্রিয়াটার ক্ষেত্রে, দ্বিতীয় বিক্রিয়াটার ক্ষেত্রে এত বেশি নেগেটিভ হয় যে এই বিক্রিয়াটা ঘটে, এই কাপলিং বিক্রিয়াটা হয়। এই ধরনের কাপলিং বিক্রিয়ার ক্ষেত্রে এলিংহাম ডায়াগ্রাম যদি আমি ড্র করি তাহলে সেই এলিংহাম লেখচিত্রের মাধ্যমে এই কাপলিং বিক্রিয়াগুলো খুব সহজেই ব্যাখ্যা করা যায়। আর এই কাপলিং বিক্রিয়াগুলোর ব্যাখ্যার জন্যই এলিংহাম এই ডায়াগ্রামটা এঁকেছিলেন বা এই লেখচিত্রের আবিষ্কার। বুঝতে পারলাম ব্যাপারটা? এখন এই যে এলিংহাম ডায়াগ্রাম এটা অ্যাকচুয়ালি কি? লেখচিত্র। তো লেখচিত্র মানে কি, কোনো একটার সাথে কোনো একটার পরিবর্তনকে সে দেখাবে। কার সাথে কার লেখচিত্র, কি ভার্সেস কি লেখচিত্র, এই পয়েন্টগুলো মনে রাখার বিষয়, সেগুলোই আমি বলছি। ডেল্টা এফ জি জিরো ভার্সেস টি লেখচিত্র। তাহলে ডায়াগ্রামটা কি অ্যাকচুয়ালি এলিংহামের ডেল্টা এফ জি জিরোর সাথে টেম্পারেচারের যে লেখচিত্র, যেখানে ডেল্টা এফ জি জিরোটা কি, ডেল্টা এফ জি জিরো হচ্ছে প্রতি মোল, লিখে রাখবে, প্রতি মোল অক্সিজেন থেকে O2 থেকে অক্সাইড গঠনের প্রমাণ মুক্ত শক্তি। এটার মানে কি পরের পাতায় বলছি, ভেবে না, একটা মেটাল, সেই মেটালটা যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি হয় মেটাল অক্সাইড। যেমন একটা মেটাল এস সলিড, তার সাথে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, তৈরি হচ্ছে মেটাল অক্সাইড সলিড। মেটাল সলিড, অক্সিজেন গ্যাসীয় অবস্থায় আছে, এখানে ব্যালেন্স করছি 2x, এই এক্সটা মেটালের নিচে চলে আসবে, mx ও ব্যালেন্সের 2। এবার এই এক্স এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে। এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ায় কি হচ্ছে, মেটাল অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে আর মেটাল অক্সাইড তৈরি হচ্ছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে যে ডেল্টা জিটা পাওয়া যায় বা ডেল্টা এফ জিরো, এইটা হচ্ছে প্রতি মোল অক্সিজেন থেকে মেটাল অক্সাইড তৈরি হওয়ার জন্য যে মুক্ত শক্তি। এই বিক্রিয়ায় যে মুক্ত শক্তি হয় সেটাই হচ্ছে ডেল্টা এফ জি জিরো। প্রতি মোল অক্সিজেন মেটালের সাথে বিক্রিয়া করে যে মেটাল অক্সাইড তৈরি করে তার মুক্ত শক্তি হচ্ছে ডেল্টা এফ জি জিরো। এর সাথে যদি টেম্পারেচারে আমি লেখচিত্র করি, এই মেটালগুলো চেঞ্জ করে করে যাব, কখনো মেটালের জায়গায় আয়রন, কখনো মেটালের জায়গায় জিঙ্ক, কখনো মেটালের জায়গায় কপার, কখনো মেটালের জায়গায় ম্যাগনেসিয়াম, এরকমভাবে বিক্রিয়া করতে করতে গেলে ডেল্টা জি জিরো বা ডেল্টা এফ জি জিরোর মান আলাদা আলাদা হবে, টেম্পারেচার আলাদা আলাদাতে ওদের স্টেবিলিটিগুলো আলোচনা করব। কি কি জানা যায় হেডিং দিয়ে রাখবে, এলিংহাম লেখচিত্র বা রেখাচিত্র থেকে আমরা কি কি জানতে পারি। অনেক কিছু জিনিস জানা যায়, তার মধ্যে 3টে বিশেষ আমি জিনিস বলবো যেটা জানা যাবে লেখচিত্র সাহায্যে। 1 নাম্বার, উত্তপ্ত অবস্থায় একটি আকরিকে বিজারিত হবার সম্ভাবনা জানা যায়। উত্তপ্ত
অবস্থায় একটি আকরিকের বিজারিত হবার সম্ভাবনা জানা যায়। অর্থাৎ একটা আকরিক বিজারিত হয়ে মেটালে পরিণত হবে কি হবে না সেটা জানা যায়। এই মেটালে আমি বিজারিত করব মেটালের অক্সাইডকে, সেটা হবে কি হবে না সেটা জানা যায়। বা এটা মেটালের আকরিক, সেই আকরিকটা মেটালে বিজারিত হবে কি হবে না সেটা এলিংহাম ডায়াগ্রামের সাহায্যে জানা যায়। 2 নম্বর হচ্ছে যে ধাতুর বিজারণ ক্ষমতার ক্রম জানা যায়। বিজারণ ক্ষমতার ক্রম জানা যায়। কে বেশি বিজারক পদার্থ, কে কম বিজারক পদার্থ সেটা জানা যায় এলিংহাম ডায়াগ্রামের সাহায্যে। আর 3 নাম্বার জানা যায় যে ধাতুটার অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা জানা যায়। অবস্থার পরিবর্তন মানে কঠিন থেকে তরল হচ্ছে কিনা, তরল থেকে গ্যাস হচ্ছে কিনা, সেই অবস্থার ফিজিক্যাল স্টেটের চেঞ্জটাও জানা যায়। আর এছাড়া জানা যায় বিক্রিয়া কত তাড়াতাড়ি হবে, কত স্বতঃস্ফূর্তভাবে হবে, তাড়াতাড়ি নয় স্বতঃস্ফূর্তভাবে হবে, আর কে কাকে বিজারিত করতে পারবে, কে কাকে বিজারিত করতে পারবে না। ঠিক আছে, এইগুলো জানা যায়। আর কি জানা যায় না, এদের স্পিড জানা যায় না, গতি কত স্পিডে রিয়াকশন হবে সেইটা জানা যায় না, এই সম্পর্কে কিছু বলা যায় না। ঠিক আছে, এই জিনিসগুলো জানা যায়, এই জিনিসগুলো জানা যায় না। আচ্ছা, যে কোনো লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের একটা সমীকরণ দরকার। এবার আমি সমীকরণে যাচ্ছি, লেখচিত্রতে যাচ্ছি। এইটা সেই সমীকরণ। মেটালের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় মেটাল অক্সাইড তৈরি হচ্ছে, তার ক্ষেত্রে গিবসের মুক্তি শক্তির পরিবর্তন জানবো। টেম্পারেচারের সাথে এর যে পরিবর্তন সেটাই লেখচিত্রতে আছে, দেখে নেবে। আচ্ছা, এখন এই যে সমীকরণ ছিল 1 নম্বর সমীকরণ, এই সমীকরণে সাথে এই ইকুয়েশনটাকে একটু মেলাবার চেষ্টা করব। এই সমীকরণে বা এই রিয়াকশনে বাঁ দিকে দেখো সলিড আছে আর গ্যাস আছে, আর ডান দিকে সলিড আছে। আমি এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর ভ্যালু যদি জিজ্ঞাসা করি কি হবে, মন দিয়ে শুনবে এই জায়গাগুলো। এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। অর্থাৎ এনট্রপি কমে যাচ্ছে। বাঁ দিকে গ্যাসীয় অবস্থায় ছিল অক্সিজেন, ডান দিকে কোনো গ্যাসীয় অবস্থা নেই, সলিড, তাহলে বিশৃঙ্খলা কমে গেছে, তাহলে ডেল্টা এস নেগেটিভ হয়ে গেছে। আর টেম্পারেচার যদি বৃদ্ধি পায়, টি যদি বৃদ্ধি পায়, তাহলে টি ডেল এস এর ভ্যালুটা আরো বেশি নেগেটিভ হবে, তাই না? টেম্পারেচার যদি বেশি হয় তাহলে ডেল্টা এস তো নেগেটিভ ছিলই, টেম্পারেচার যত বেশি হবে তাহলে টি ডেল এস এর ভ্যালুটা আরো বেশি নেগেটিভ হবে। টি ডেল এস এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে ডেল্টা জি এর ভ্যালুটা কি হবে বলো? পজিটিভ হবে। অর্থাৎ উষ্ণতার বৃদ্ধির সাথে সাথে আমি লিখতে পারি উষ্ণতা মানে টি বৃদ্ধি পেলে ডেল্টা জি এর ভ্যালু পজিটিভ হবে। ক্লিয়ার? ডেল্টা জি এর ভ্যালু পজিটিভ হবে, মান যত বেশি টেম্পারেচার বাড়বে তত বেশি ডেল্টা জি এর ভ্যালু পজিটিভের দিকে যেতে থাকবে। এখন এবার ডায়াগ্রামের কাছে চলে যাও। আমার বই আছে, বইতে আমি ওই ছবিটা, জটিল ছবি তো আমি এই বইতেই দেখাচ্ছি, তোমরাও নিজের বইটা দেখবে সবাই, তাহলে বুঝতে পারবে যেটা বোঝাচ্ছি। যদি ভিডিওটাও কেউ দেখো, বইটা কাছে রেখে ভিডিওটা দেখবে। এখন দেখো এইখানে আছে
অক্সাইডের ডেল্টা এফ জি জিরো, এইদিকে ডেল্টা এফ জি জিরো, বা মনে করে নাও যে এটা ডেল্টা জি এর ভ্যালু আর এটা টেম্পারেচারের ভ্যালু। তাহলে এই অক্ষ বরাবর ডেল্টা জি বাড়ছে, এটা এই অক্ষ বরাবর টেম্পারেচার বাড়ছে। দেখো নিচের দিকে যারা আছে নেগেটিভ ভ্যালু আছে, -1000, -800, -600 এরকম বাড়তে বাড়তে জিরোতে গেছে, ওপরে পজিটিভ হচ্ছে। অর্থাৎ টেম্পারেচার যত বাড়ছে ডেল্টা জি এর ভ্যালু দেখো ওপরের দিকে যাচ্ছে, তার মানে কি পজিটিভের দিকে যাচ্ছে। একটু আগে তাই দেখলাম আমি, যে টেম্পারেচার যদি বৃদ্ধি পায় ডেল্টা জি এর ভ্যালুটা পজিটিভের দিকে যাচ্ছে। এটাই এই লেখচিত্রতেও দেখানো হয়েছে, যত বেশি টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে ডেল্টা জি এর ভ্যালু তত উপরের দিকে যাচ্ছে। এখন যে পয়েন্টগুলো লেখার দরকার আছে, সেটা প্রথম পয়েন্ট লেখো, নির্দিষ্ট তাপমাত্রায়। পয়েন্টগুলো লিখবে, নির্দিষ্ট তাপমাত্রায় নিম্ন ডেল্টা জি সম্পন্ন ধাতব অক্সাইড নিম্ন ডেল্টা জি সম্পন্ন ধাতব অক্সাইড মানে কি? নেগেটিভ মানে নিম্ন, পজিটিভ মানে উচ্চ। তাহলে নিম্ন, যত বেশি নেগেটিভ থাকবে সেটা তত বেশি নিম্ন। তাহলে নিম্ন ডেল্টা জি সম্পন্ন ধাতব অক্সাইড উচ্চ ডেল্টা জি সম্পন্ন ধাতব অক্সাইডকে বিজারিত করে। মেন স্টেটমেন্ট এটাই। অর্থাৎ যারা নিচের দিকে যে ধাতব অক্সাইডগুলো থাকবে সেগুলো উপরকে বিজারিত করে দেবে। যেমন এখানে আমি বলছি, সবারই নিচে যদি দেখো এইখানে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, একদম নিচে, হাজারের নিচে প্রথম, যেটা এরকম করে দেখতে দেখতে যাবে, দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড আছে। তার মানে ম্যাগনেসিয়াম অক্সাইড উপরে যে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে তাকে বিজারিত করে দেবে। আবার অ্যালুমিনিয়াম অক্সাইড আয়রন অক্সাইডকে, জিঙ্ক অক্সাইডকে, টাইটেনিয়াম অক্সাইডকে, এদেরকে বিজারিত করে দেবে। ক্রোমিয়াম অক্সাইডকে বিজারিত করে দেবে। তোমাকে যদি আমি এই ডায়াগ্রাম থেকে জিজ্ঞাসা করি, ডায়াগ্রামটা দেবার পর ক্রোমিয়াম অক্সাইড টাইটেনিয়াম অক্সাইডকে বিজারিত করতে পারবে? ক্রোমিয়াম অক্সাইড টাইটেনিয়াম অক্সাইডকে বিজারিত করতে পারবে? পারবে না। ক্রোমিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইডকে বিজারিত করতে পারবে? পারবে। তাহলে বুঝে গেছো ডায়াগ্রামটা তাহলে বুঝে গেছি আমি, যে নিচে যারা থাকবে নিম্ন গতি সম্পন্ন, নিম্ন ডেল্টা জি সম্পন্ন, তারা উচ্চ ডেল্টা জি সম্পন্নকে বিজারিত করতে পারবে। তাহলে প্রথম পয়েন্ট। অর্থাৎ অ্যালুমিনিয়াম এফইও কে বিজারিত করতে পারবে। দেখো তো কথা ঠিক বলেছি, অ্যালুমিনিয়াম এফইও কে বিজারিত করতে পারবে। এটা অ্যালুমিনিয়াম, এফইও কে বিজারিত করতে পারবে, কারণ অনেক উপরে আছে, বিজারিত করতে পারবে। অর্থাৎ এলিংহাম ডায়াগ্রামে যে কোনো একটি ধাতু তার উপরে অবস্থিত ধাতব অক্সাইডকে বিজারিত করতে পারবে। এই পয়েন্টটা লিখবে। এলিংহাম ডায়াগ্রামে যে কোনো একটি ধাতু তার উপরে অবস্থিত ধাতব অক্সাইডকে বিজারিত করতে পারবে। পরের পয়েন্ট, ডেল্টা এফ জি জিরো দুটি ধাতব অক্সাইডে, লেখো দুটি ধাতব অক্সাইডের ডেল্টা এফ জি জিরোর এর পার্থক্য বেশি হলে, মানের পার্থক্য বেশি হলে বিজারণ সহজে ঘটে।
এর মানেটা কি? যত বেশি পার্থক্য থাকবে ডায়াগ্রামে ডেল্টা জি জিরোর বা ডেল্টা এফ জি জিরোর মানের যত বেশি পার্থক্য থাকবে তত সহজে বিজারণ ঘটবে। যেমন উদাহরণ দিচ্ছি তোমাকে আমি, ডায়াগ্রামটা দেখো ভালো করে। ম্যাগনেসিয়াম যত দ্রুত অ্যালুমিনিয়াম আর জিঙ্ককে আয়রনকে বিজারিত করতে পারবে, অ্যালুমিনিয়াম তত দ্রুত পারবে না। ম্যাগনেসিয়াম যত দ্রুত পারবে বিজারিত করতে, অ্যালুমিনিয়াম তত বেশি দ্রুত পারবে না। কারণ কি? ম্যাগনেসিয়ামের থেকে বাকিগুলোর দেখো ডেল্টা জি এর ভ্যালুর যে পার্থক্য প্রচুর বেশি, অ্যালুমিনিয়ামে তত বেশি নেই। বা টাইটেনিয়াম সিলিকনকে তত তাড়াতাড়ি বিজারিত করতে পারবে না যত তাড়াতাড়ি ম্যাগনেসিয়াম সিলিকনকে করতে পারবে বা অ্যালুমিনিয়াম সিলিকনকে করতে পারবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? ম্যাগনেসিয়াম সিলিকনকে খুব সহজে বিজারিত করে দেবে, অ্যালুমিনিয়াম সিলিকনকে খুব সহজে বিজারিত করতে পারবে, কিন্তু টাইটেনিয়াম অক্সাইড বা টাইটেনিয়াম সিলিকনকে অত সহজে বিজারিত করতে পারবে না, কারণ ডেল্টা এফ জি জিরোর মানের পার্থক্যটা খুব বেশি নেই। আর এইখান থেকে বিজারণ ক্ষমতার ক্রম তুমি বলে দিতে পারবে। আমি যদি তোমাকে বলি যে বিজারণ ক্ষমতার ক্রম লেখো এলিংহাম ডায়াগ্রাম থেকে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, কপার সব থেকে বেশি বিজারক পদার্থ কে? ম্যাগনেসিয়াম সব থেকে বেশি তীব্র বিজারক পদার্থ, তারপর অ্যালুমিনিয়াম, তারপর জিঙ্ক, আয়রন, কপারের মধ্যে কে? জিঙ্ক, আয়রন, কপার। জিঙ্ক, আয়রন, তারপর কপার। তাহলে বিজারণ ক্ষমতার ক্রমটাও আমি জেনে গেলাম এলিংহাম ডায়াগ্রাম থেকে। পরের যেটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখবে অনেক জায়গায় দেখতে পাচ্ছ যে এলিংহাম ডায়াগ্রামে টেম্পারেচার বাড়ার সাথে সাথে যে গ্রাফটা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছিল সেটা হঠাৎ করে অনেক বেশি উপরের দিকে চলে যাচ্ছে, দিয়ে একটা লাইন আর একটা লাইনকে ছেদ করে দিচ্ছে। দেখতে পাচ্ছি গ্রাফে এই যে জায়গাটা যেখানে তোমাকে দেখাচ্ছি আমি, যেমন আমি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেই যদি দেখি, ম্যাগনেসিয়াম টেম্পারেচার বাড়তে 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 হঠাৎ করে এরকম করে বেড়ে যাচ্ছে যে অ্যালুমিনিয়ামের যে লাইন ছিল তাকে ছেদ করে উপর দিকে চলে যাচ্ছে। আবার এটা জিঙ্কের ক্ষেত্রেও বাড়তে বাড়তে হঠাৎ করে ছেদ করে চলে যাচ্ছে, এরকম করে একটা লাইন আর একটা লাইনকে ক্রস করে দিচ্ছে। যেমন কার্বন মনোক্সাইডের যে লাইনটা ছিল আর ম্যাগনেসিয়াম অক্সাইডের যে লাইনটা সেটা এরকম ভাবে ক্রস করে দিয়েছে। টাইটেনিয়ামকেও ক্রস করেছে বা সিলিকনকেও ক্রস করে এরকম করে বেড়ে গেছে। কেন এরকম করে? আবার দেখবে একটা জায়গা আছে যেমন হঠাৎ করে বেন্ড করছে, এই জায়গাটা দেখো যেমন এরকম করে বেঁকে যাচ্ছে হঠাৎ করে। এই পয়েন্টটা নিয়ে একটু পরে আলোচনা করছি। আগে এই যে ছেদবিন্দুটা অ্যাকচুয়ালি কি বলছে শোনো। ভাষাটা দরকার হলে লিখে রাখবে, বইতে আছে যদিও, আমি সহজভাবে লিখিয়ে দিচ্ছি। ইডি মানে এলিংহাম ডায়াগ্রাম, দুটি রেখার ছেদবিন্দু। এখানে একটা টেম্পারেচার আছে দেখো, যেমন এইখানে যে ছেদবিন্দু এ পয়েন্ট দেখানো আছে বইতে, ডট ডট করে নিচে টেম্পারেচারে গেছে 1350 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1623 কেলভিন। এই টেম্পারেচারে এই দুটো লাইন ছেদ করেছে। বা ভেবে না আমি এরকম করে একটা রাফ তোমাকে দেখাচ্ছি, এরকম ভাবে একটা লাইন গেছে আর এরকম ভাবে একটা বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দুটা কি বলছে? আমি যেমন ম্যাগনেসিয়াম দিয়েই বোঝাই, তাহলে এটা ম্যাগনেসিয়াম ছিল আর এটা অ্যালুমিনিয়াম আছে। বইয়ের সাথে আমার গ্রাফটা মিলছে না, কিন্তু জোর করে আর কি মিলিয়ে নাও। আমি মেন যে জায়গাটা বোঝাচ্ছি ছেদ বিন্দু। সাপোজ এই যে টেম্পারেচারটা দেওয়া আছে, সেই টেম্পারেচারটা দেওয়া আছে 1350 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ছেদবিন্দুটা কি বোঝাচ্ছে? দুটি রেখার ছেদবিন্দু যে তাপমাত্রাকে নির্দেশ করে
সেই তাপমাত্রার নিচে, মানে এই টেম্পারেচারে যদি কম তাপমাত্রায় থাকি, তাহলে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামকে বিজারিত করে দেবে খুব সহজেই। কিন্তু এই টেম্পারেচারের ওপরে অ্যালুমিনিয়াম নিচে চলে এসেছে আর ম্যাগনেসিয়াম ওপরে চলে গেছে, তখন কি হবে? এই টেম্পারেচারের ওপরে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামকে বিজারিত করে দেবে, ম্যাগনেসিয়াম অক্সাইডকে। অর্থাৎ দুটো রেখার ছেদবিন্দুর যে তাপমাত্রাকে নির্দেশ করে তার নিচে নিম্ন তাপমাত্রায় একটা মেটাল অক্সাইড অপর মেটাল অক্সাইডকে বিজারিত করে, যেমন ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইডকে বিজারিত করে, কিন্তু 1350 ডিগ্রির ওপরে ম্যাগনেসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম কিন্তু অ্যালুমিনিয়ামকে বিজারিত করতে পারবে না। আর তখন কে বিজারিত করবে কাকে? অ্যালুমিনিয়াম তখন বিজারিত করে দেবে ম্যাগনেসিয়াম অক্সাইডকে। এটাই বোঝাচ্ছে। তাহলে কি লিখবো? লাইনটা কমপ্লিট করো। ইডি দুটি রেখার ছেদবিন্দু যে তাপমাত্রাকে নির্দেশ করে সেই তাপমাত্রার নিচে একটি অক্সাইড স্থিতিশীল, স্টেবল বা স্থিতিশীল, এবং সেই তাপমাত্রার উপরে আরেকটি অক্সাইড স্থিতিশীল। আরেকটি অক্সাইড স্থিতিশীল। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি 1350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে কোন অক্সাইডটা বেশি স্টেবল? ম্যাগনেসিয়াম অক্সাইডটা বেশি স্টেবল। আর 1350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উপরে কোন অক্সাইডটা বেশি স্টেবল? অ্যালুমিনিয়াম অক্সাইডটা বেশি স্টেবল। তাহলে অ্যালুমিনিয়াম কিন্তু আর অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়ামে যাবে না এই টেম্পারেচারের উপরে। আর এই টেম্পারেচারের নিচে ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়ামে যাবে না, নিজে এরকম ভাবেই থাকবে, ম্যাগনেসিয়াম 2+ থাকবে, ম্যাগনেসিয়াম 0-তে যাবে না। আবার এখানে অ্যালুমিনিয়াম 3+ থাকবে, অ্যালুমিনিয়াম 0-তে যাবে না। ঠিক আছে, তাহলে এইগুলো জানতে পারবো আমরা। লাস্ট একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটাও আলোচনা করি, যে কিছু কিছু মেটাল আছে যাদের অক্সাইডগুলো উচ্চ তাপমাত্রায় ডেল্টা জি পজিটিভ। দেখো এখানে দেখো, সিলভারের যে অক্সাইডটা আছে একদম জিরোর কাছাকাছি, একটু টেম্পারেচার বাড়ালেই সিলভার এই লাইনটাকে ক্রস করে পজিটিভের দিকে চলে যাচ্ছে, তাই না? মানে নিম্ন তাপমাত্রা ওই 500 ডিগ্রির নিচে বা 300 ডিগ্রির নিচে নেগেটিভ ভ্যালু আছে ডেল্টা জি এর, কিন্তু একটু বেশি টেম্পারেচার বাড়ালেই এটা কি পজিটিভের দিকে চলে যাচ্ছে। এরকম মার্কারিও আছে, বইতে দেওয়া নেই, মার্কারি এবং সিলভার। মার্কারি আর সিলভারটা টেম্পারেচার একটু বাড়ালেই ডেল্টা জি পজিটিভের দিকে চলে যাচ্ছে, তার মানে এদের অক্সাইডগুলো উচ্চ তাপমাত্রায় স্টেবল নয়। ঠিক বলেছি তো? উচ্চ তাপমাত্রায় ডেল্টা জি পজিটিভ মানে কি? ডেল্টা জিটা স্টেবল নয়, এই অক্সাইডটা স্টেবল নয়। তাহলে সেই সমস্ত অক্সাইডগুলো খুব সহজেই মেটালে পরিণত হয়ে যায়। যেমন সিলভারের যে অক্সাইডটা আছে, যেটা বইতে তোমাদের দেওয়া আছে, সিলভার 2 অক্সাইড এবং মার্কারি অক্সাইড, এদেরকে একটু টেম্পারেচার দিলেই সেটা সিলভারে পরিণত হয়ে যাবে এবং মার্কারি অক্সাইডটা মার্কারিতে পরিণত হয়ে যাবে একটু টেম্পারেচার দিলে। এদের অক্সাইডগুলো স্টেবল নয়, কারণ এদের টেম্পারেচার বৃদ্ধি করলে ডেল্টা জিটা পজিটিভ হয়ে যায়, আর ডেল্টা জি পজিটিভ হয়ে যাওয়া মানে কি? এগুলো স্টেবল নয়, আনস্টেবল হয়ে যাচ্ছে। এই কটা জিনিস এলিংহাম থেকে তুমি পড়তে পারবে। বাকি তুমি
এক জায়গায় যেটা বাদ দিয়ে গেলাম সেটা হচ্ছে হঠাৎ করে যে এই এরকম ভাবে উপরের দিকে চলে যাচ্ছে, এই যে কার্ভ নিয়ে নিচ্ছে, সেই জায়গাটা একটু বলবো। এই যে হঠাৎ করে বললাম যে হঠাৎ করে বেশি পরিমাণে ডেল্টা জি পজিটিভ হতে শুরু করছে, এই জায়গাটা কি ডিনোট করে? এই জায়গাটা ডিনোট করে যে এই যে মেটালের অক্সাইড বা মেটাল আছে তার স্টেট, ফিজিক্যাল স্টেটটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। তার ফিজিক্যাল স্টেটটা যেমন কঠিন থেকে হঠাৎ করে গলতে বা বাষ্পে পরিণত হতে শুরু করে দিচ্ছে, তার মানে এন্ট্রপিটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ডেল্টা এসটা প্রচুর পরিমাণে অক্সাইডের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে, ফলে এটা ডেল্টা জিটা এরকম পজিটিভ হয়ে যাচ্ছে। এই জায়গাটা সেটাই জন্য করে স্টেট পরিবর্তন বা ফিজিক্যাল স্টেট পরিবর্তন বলতে পারি, ভৌত অবস্থার হঠাৎ করে পরিবর্তন হয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে। আর আরেকটা এখানে, হ্যাঁ বলো। হ্যাঁ বললাম যে এই যে যেখানে তোমার আরেকটা এখানে গ্রাফ আছে, সেই গ্রাফটা আমি খাতায় করার চেষ্টা করছি। এই গ্রাফটা ব্যাখ্যা করে দিলে এই লিঙ্গামটা শেষ হয়ে যাবে। এরকম করে দেওয়া আছে, বইটা একটু দেখবে সবাই। সোজাসুজি হলো না, এই পয়েন্টটাই মিট করবে। হ্যাঁ, বইতে আশা করি দেখতে পাচ্ছ সবাই। এইখানে যে গ্রাফটা দেওয়া আছে ডেল্টা এফ জি জিরো আর টেম্পারেচার, এই পয়েন্টটা মনে হয় 710 ডিগ্রি সেন্টিগ্রেড বা 983 কেলভিন টেম্পারেচারটা। আর এখানে যে সমীকরণগুলো আছে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড থেকে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর এখানে কার্বন থেকে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর এইখানে তৈরি হচ্ছে কার্বন থেকে কার্বন মনোক্সাইড। ব্যালেন্স যদি করি 2, আচ্ছা এইটা অক্সিজেনগুলো দিইনি সবারই ক্ষেত্রে। মেন যেটা হচ্ছে সেটা বলছি, কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড, কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড, আর কার্বন থেকে কার্বন মনোক্সাইড, সবগুলোতে অক্সিজেন দিতে হবে। অক্সিজেনটা পরে দিচ্ছি। তোমাকে যদি এখন প্রশ্ন করি আমি যে 710 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নিচে কার্বন আর কার্বন মনোক্সাইড কোনটা ভালো বিজারক পদার্থ? সাতশো দশ ডিগ্রি নিচে কার্বন এবং কার্বন মনোক্সাইড কোনটা ভালো বিজারক পদার্থ? কার্বন মনোক্সাইড ভালো বিজারক পদার্থ। আর 710 ডিগ্রি টেম্পারেচারের উপরে কে ভালো বিজারক পদার্থ? কার্বন ভালো বিজারক পদার্থ। তোমাকে এখন যদি একটা বিজারণ করতে বলে, আমি সাপোজ বললাম যে একটা মেটাল এম অক্সাইড আছে, সেই এম অক্সাইডটাকে 710 ডিগ্রির নিচে বিজারিত করতে চাইছো, তুমি বিজারক দ্রব্য হিসাবে কার্বন নেবে না কার্বন মনোক্সাইড নেবে? আর 710 ডিগ্রির ওপরে যদি বিজারিত করো এই মেটালটাকে, মেটাল অক্সাইডটাকে, তাহলে কাকে নেবে বিজারক পদার্থ হিসাবে? এখানে একটা প্রশ্ন আছে, জিঙ্ক দিয়ে একটা প্রশ্ন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিবিএসসি বোর্ডে বেশি দেয়। একটু পরে জিঙ্ক নিষ্কাশনটা দেখাবো, তখন বলবো প্রশ্নটার অ্যান্সার। জিঙ্ক অক্সাইডকে বিজারিত করতে কার্বন এবং কার্বন মনোক্সাইডের মধ্যে তুমি কাকে বেছে নেবে এবং কেন? জিঙ্ক অক্সাইডকে বিজারিত করতে কার্বন এবং কার্বন মনোক্সাইডের মধ্যে তুমি কাকে নির্বাচন করবে এবং কেন? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, পরে আলোচনা করছি। আর এখানে যেটা বলছিলাম সেটা শেষ করি। এখন এখানে মেন জায়গাটা বলেই দিয়েছি যে 710 ডিগ্রিতে কে ভালো বিজারক পদার্থ। এখন এই যে গ্রাফগুলো এরকম হঠাৎ করে এরকম কার্বন মনোক্সাইড বাড়তে বাড়তে এই টেম্পারেচারের উপরে এত বেড়ে গেল কেন?
বা এইটা তোমার বাড়ছে কিন্তু লিনিয়ার আছে, দেখো সরল রেখা আছে প্রায় হরাইজন্টাল, আর এটা ডাউনওয়ার্ড হয়ে গেছে, এটা নেমে যাচ্ছে, এটা আপওয়ার্ড হয়ে যাচ্ছে, আর এটা প্রায় লিনিয়ার থাকছে। কেন এই ব্যাখ্যাটা বলছে, এইখানে দেখো কার্বন সলিড ছিল, তার সাথে অক্সিজেনের বিক্রিয়া হয়েছে, এক অণু অক্সিজেনের বিক্রিয়া হয়েছে গ্যাসীয় অবস্থায়, 2 অণু কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে। তার মানে 1 আয়তন অক্সিজেন থেকে 2 আয়তন কার্বন মনোক্সাইড গ্যাস, তাহলে এন্ট্রপিটা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এন্ট্রপি যদি বৃদ্ধি পায়, এই যে সমীকরণটা মনে আছে, এন্ট্রপি যদি বৃদ্ধি পায় তাহলে ডেল্টা জি কি হবে, বাড়বে না কমবে? তাহলে সেই জন্য কমে গেছে, কমছে, কমে প্রচুর পরিমাণে কমে যাচ্ছে, কারণ 1 আয়তন বেড়ে যাচ্ছে, আয়তনটা বেড়ে যাচ্ছে বলে ডেল্টা এস পজিটিভ হচ্ছে। এইখানে কার্বন দ্বিতীয় যে লাইনটা আছে, কার্বন সলিড থেকে অক্সিজেন গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এইখানে দেখো 1 আয়তন কার্বন, 1 আয়তন গ্যাস থেকে 1 আয়তন কার্বন ডাইঅক্সাইড, দুটোই গ্যাস, এন্ট্রপির কি পরিবর্তন হচ্ছে, সেরকম কিছুই পরিবর্তন হচ্ছে না। হচ্ছে কি এখানে পরিবর্তন, সেজন্য লাইনটা সোজা, ডেল্টা জি এর কোনো পরিবর্তন হচ্ছে না টেম্পারেচার বাড়লেও। আর এইখানে ডেল্টা জি এর পরিবর্তন কি হচ্ছে, দেখো কার্বন মনোক্সাইড গ্যাস আছে 2 অণু, তার সাথে অক্সিজেন আছে 1 অণু, আর 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, মানে 3 আয়তন থেকে 2 আয়তন, এন্ট্রপি কি হচ্ছে, এন্ট্রপি যদি কমে তাহলে এই সমীকরণ অনুযায়ী ডেল্টা জি বাড়বে, তাহলে বেড়ে যাচ্ছে। তাহলে এই লাইনটা কেন কমে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে, এটা সরল রেখায় থাকছে, মানে এর স্লপটা ডাউন হচ্ছে, স্লপটা সরল রেখায় থাকছে, স্লপটা আপওয়ার্ডে যাচ্ছে, কেন ব্যাখ্যা করে দিলাম। তাহলে এইটুকু হচ্ছে এলিংহাম ডায়াগ্রাম, যেখান থেকে তোমাকে প্রশ্ন সেরকম কিছু দেয়নি আজ পর্যন্ত, আমি দেখিনি কোনো প্রশ্ন, যদি দেয় তাহলে এটা ব্যাখ্যা করে দিতে পারবো। এবার যে প্রশ্ন আছে, জিঙ্ক অক্সাইডকে বিজারিত করতে কার্বন ব্যবহার করবে না কার্বন মনোক্সাইড ব্যবহার করবে, এরকম প্রশ্নটা তোমাকে এই গ্রাফটা দিয়ে দেবে, তারপর প্রশ্নটা করবে। কোথায় গেল জিঙ্কের গ্রাফটা, বইতে দেখো এখানে জিঙ্কের গ্রাফ আছে। জিঙ্ক নিষ্কাশন একটু পরে বললাম না, জিঙ্ক নিষ্কাশনটা করাবো আজকে, সেই জিঙ্কের গ্রাফটা দেওয়া আছে। এবার তুমি জিঙ্কের গ্রাফটা দেখো, এখানে জিঙ্ক থেকে জিঙ্ক অক্সাইড, এই গ্রাফটা নিচে আছে, এর ওপরে আছে কার্বন মনোক্সাইডের গ্রাফ, আর এর ওপরে আছে কার্বনের গ্রাফটা। এখন তুমি এই গ্রাফটা দেখে বলো যে কাকে তুমি বিজারক পদার্থ হিসেবে ব্যবহার করবে, কার্বনকে না কার্বন মনোক্সাইডকে? কার্বন মনোক্সাইডকে বিজারক, মানে কার্বন মনোক্সাইড কোনোদিনই জিঙ্ককে কি বিজারিত করতে পারবে, গ্রাফটা দেখো দিয়ে বলো। বেশি উষ্ণতা নিতে হবে, তখন কার্বন বিজারক, ডেল্টা এফ জি জিরো পার্থক্য যেটা বেশি হবে ওটাকে তুমি সব ক্ষেত্রেই ভালো করে দেখো, জিঙ্ক অক্সাইড সবসময় কার্বন মনোক্সাইডের নিচে আছে, দেখো কার্বন নেব 1270 কে মানে কেলভিনের বেশি তাপমাত্রায়, কার্বন দেবো, এবার ঠিক বলেছো, কার্বন ব্যবহার করব, তবে টেম্পারেচারটা 1270-এর উপরে চলে যাবে, তারপর তার আগে, বা এখানে দেখতে পাচ্ছি 1180-তেও হবে, কারণ এই জায়গাটায় মিট করছে, কার্বন নিচে চলে যাচ্ছে, জিঙ্ক অক্সাইড উপরে চলে যাচ্ছে, অর্থাৎ 1180 থেকে 1200 যদি এই জায়গায় যাই, একটু একটু করে বাড়াই, তাহলে ভালো বিজারিত হবে। তাহলে আমি ব্যবহার করব কার্বনকে বিজারণ করব পদ্ধতি হিসাবে, এখানে দেখো হেডিং দেওয়া আছে কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক নিষ্কাশন, কারণ কার্বনকে আমি ব্যবহার করব, কোক চূর্ণকে ব্যবহার করব বিজারক দ্রব্য হিসাবে, কখনোই কার্বন মনোক্সাইডকে করব না। পরীক্ষায় যদি প্রশ্ন দেয় তাহলে তুমি বলবে এলিংহাম ডায়াগ্রাম অনুযায়ী কার্বন কে আমরা ব্যবহার করব বিজারক পদার্থ হিসাবে বা বিজারক দ্রব্য হিসাবে, টেম্পারেচার তোমার 800 ডিগ্রি বা 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি চলে যায়,
তাহলে এলিংহাম ডায়াগ্রামে জিঙ্ক অক্সাইড উপরের দিকে চলে যায়, ডেল্টা জি ভ্যালু বেড়ে যায়, আর কার্বনের ডেল্টা জি ভ্যালু কম থাকে, কমে যায়। তাই কার্বনকে আমরা বিচারক দ্রব্য হিসাবে ব্যবহার করব। এটার অ্যান্সার বইয়ের শেষে কোশ্চেন অ্যান্সার যেখানে আছে সেখানে দেওয়া আছে। 40 নাম্বার প্রশ্ন, যাদের পুরনো বই আছে। কার্বন এবং কার্বন মনোক্সাইডের মধ্যে কোনটিকে জিঙ্ক অক্সাইড জন্য ভালো বিচারক দ্রব্য হিসাবে বেছে নেবে, কেন, এখানে দেওয়া আছে। ভালো করে পড়ে নেবে একটু। যাদের পুরনো বই নেই, পুরনো বই বন্ধুদের কাছ থেকে নিয়েও, নতুন বইতেও নিশ্চয়ই থাকবে। তাহলে এটা হয়ে গেল এলিংহাম ডায়াগ্রাম। এখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারো, আমি অ্যান্সার দেব। হ্যাঁ বলো।